আমি তো ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী। যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না সেই মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে না তো রেগে নামটা মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘ গলাসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তুর ন্যায় স্তব্ধ হয়ে আছে, ওষ্ঠদ্বয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। তুই কি ভেবেছিস তুই যা ইচ্ছা তাই করবি আর কেউ তোকে কিছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখেছিস? একদমই কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতের ব্যথা অনুভব হয়, চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমেছে একা সম অভিমান। পৃথিবীর বুকে সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবস্ত্র হয়ে চেয়ে আছে। অকস্মাৎ পল্লব ঝাপটাতে অষ্টাদশের গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নয়নে খেয়াল করল। প্রণয়ের নারীর চোখে পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণ খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটি স্পর্শ করতে দেরি হলেও আমার হাত তোর গাল স্পর্শ করতে দেরি হবে না। মেঘ ভয়ে সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াহুড়ো করে চোখ মোছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুখে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবে সে ক্রন্দন আটকাতে পারছে না। বুক ভরে জমা অভিমানগুলো ক্রমশ বেড়েই চলছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আজ নিজের নাম মুছেছি সেই হাত দিয়ে একদিন তোর হাতে আমি আমার নাম লিখে দিব। শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে, সাজ্জাদুল আবির শুধুই মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাআল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের শ্বাস ভারী হয়ে আসছে, শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্নায় ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপাল আর লেপটিয়ে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছে জেগেছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ল মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে। মালাকে দেখে মেঘের পুরনো ঘটনা মনে পড়েছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ দিয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্নাজড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমাকে একেবারে মেরেই ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যথিত। কারোর দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবিরের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শোধালো, কি বলতে চাচ্ছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কেউ তাকে
কেউ তাকে তা কিছু বল কে কই তাকে তো কিছু বললেন না। মেঘে এইটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পেছন ফিরে মালাকে একবার দেখে নিল, পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সব মেয়ের উপর নজরদারি করার দায়িত্ব আমার নেই, আমি নেইনি। আর যার তার উপর আবির অধিকার খাটায় না। তোর উপর আমার যতটা অধিকার আছে তা আর কারোর উপরে নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকেই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যে অধিকার বোধের সবটুকু জুড়ে শুধু রাগ আর অসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখের বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্থমিত মুখে পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তেই মেঘের হুঁশ ফিরে। মালার প্রতি তীব্র আক্রোশে কি না কি বলে ফেলেছে সে নিজেই জানে না। এদিকে আবির প্রবল চেষ্টা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চালাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সে রাগ দ্বিগুণ বেড়েছে। হাত থেকে মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখতেই তানভীর ভয়ে ততস্থ হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকল, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই আবিরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বোন কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল, মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটে যাচ্ছে? হয়েছেই বা কি? তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে, এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বলেই তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণই না বুঝিস তো আমার অর্ধাঙ্গিনী হবি কেমন করে? মেঘ একটু দূরে যেতেই তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শোধালো, বনু কাঁদছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে। আবির অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহু ধরে ডাকলো, ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চেয়ে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরায় রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্ত স্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে হাতে আমার নাম লিখেছে। কি সর্বনাশ! একটাবারের জন্য ভাবলো না বাসার কারোর চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারে। ওকে কিভাবে বোঝাবো এখন? আমার পক্ষে ওর মাত্রা অতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এ বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবে জড়াতে চাই না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করছি এর একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলতেই আবির দীর্ঘশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝে কখনো কষ্ট দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম্বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা বা আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানে বাবাদের
কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু কিছু টের পেলে কি হবে এটা ভেবেই নিজের মনের বিরুদ্ধে গিয়ে পেরশির হাতে জলজল করা নিজের নামটা মুছে মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট আবির পেয়েছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমেদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির, কোনো সমস্যা? আলী আহমেদ খানের ডাকে আবির আর তানভীর দুইজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে অস্থির গলায় আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, কিছু হয়নি আব্বু। আবিরের রক্তিম আখি যুগল এখনো অপরিবর্তিত, চোখে মুখে লেপ্টে আছে তীব্র আক্রোশ। এই অবস্থায় আব্বুর মুখোমুখি হওয়া কোনোভাবেই সম্ভব না। এর জন্য কয়েক কদম এগিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল। আলী আহমেদ খান তানভীরের কাছাকাছি এসে শুধালেন, কি হয়েছে আবিরের? তানভীর সোজাসাপটা উত্তর দিল, তেমন কিছু না বড় আব্বু, শরীরটা বোধহয় একটু খারাপ লাগছে। আলী আহমেদ খান আবিরকে এক পলক দেখে একটু উঁচু গলায় বললেন, প্রথমবারের মতো মেহমানদারি করেছে, খারাপ লাগাটা তো স্বাভাবিক। আবির হাত দিয়ে মুখ মুছতে মুছতে চলে যেতে নিলে আলী আহমেদ খান পুনরায় বলল, কোথায় যাচ্ছ? খাওয়ানো শেষ হয়নি। আবিরের আব্বু স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবারের ওই দিকে আর যেতে হবে না, তোমরা দুই ভাই বরং দেখে আসো নতুন জামাই ঠিকঠাক মতন আপ্যায়ন করা হচ্ছে কিনা। আচ্ছা বলে বাধ্য ছেলের মতো আবির স্থান ত্যাগ করলো। তানভীরও আবিরকে অনুসরণ করলো। চোখে মুখে পানি দিতেই রাগ কন্ট্রোল করতে ব্যর্থ হলো। যেতে যেতে দুই ভাইয়ের মধ্যে আরো কিছু বাক বিতণ্ডা চলল। কি হয়েছে আর কি হতে যাচ্ছে এসব ভেবে তানভীর ঘাবড়ে যাচ্ছে। তারপরও ভাইকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করলো। আবিরের ক্রোধের কাছে সবই বৃথা। স্টেজের কাছে যেতেই চোখে পড়ল মালার দিকে, সাথে ৩-৪ জন কাজিন। মেঘের বলা কথা মনে পড়ে গেল, অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। আবির সূক্ষ্ম নেত্রে মালার হাতে খেয়াল করলো, হঠাৎই চোখে পড়ে বড় করে লেখা এই অক্ষরটা। মেঘ যতটা জায়গা নিয়ে আবির নাম লিখেছে প্রায় অতটুকু জায়গা নিয়েই মালা অক্ষরটা লিখেছে। মালা আবিরকে দেখে লাজুক হাসলো। এতে আবিরের মেজাজ আরো বেশি খারাপ হলো। আবিরের দৃষ্টিতে তীক্ষ্ণতা, কোনো দিকে না তাকিয়ে চলে গেল। মেহমান খাওয়ানো প্রায় শেষের দিকে। সাকিবের রুম থেকে বেরিয়ে উঠোনের মাঝখান থেকে আবির উচ্চস্বরে ডাকলো, সাকিব। আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে সাকিব সঙ্গে সঙ্গে ৩ মামাও অবাক চোখে তাকালো। ছোট মামা সাকিবের উদ্দেশ্য করে বলল, কি হয়েছে দেখতো গিয়ে। আচ্ছা। সাকিব হাত দুটো কোনোরকমে ধুয়ে ছুটে আসলো। আবির পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে রাগান্বিত কণ্ঠে বলল, মালাকে নিয়ে বাড়ির পেছনে আয়। সাকিব আশপাশ তাকালো। তানভীরের চিন্তিত মুখ বিবর আর আবিরের রাগান্বিত কণ্ঠ শুনে বুঝতেই পেরেছে কিছু একটা হয়েছে। সাকিব মোলায়েম কণ্ঠে প্রশ্ন করল, এখনই? আবির নিস্তব্ধ কণ্ঠে বলল, রাইট নাও। ওকে ভাইয়া। মেঘ রুমে আসার পর থেকে কেঁদেই যাচ্ছে। মালার উস্কানিতে মেঘ এমন কাণ্ড করেছে, না হয় কখনোই সে এমনটা করতো না। বিষয়টা নিয়ে যত ভাবছে তত বেশি কান্না পাচ্ছে। আবির ভাইয়ের আচরণের থেকেও নিজের উপর রাগ বেশি উঠছে। নাম লেখার সময় একবারের জন্য বাসার কথা মনে হয়নি তার, শুধু মালার প্রতি জেদ কাজ করেছিল। আবির ভাই রাগে নামটা মুছে দিয়েছে, অথচ আব্বু বড় আব্বু দেখলে কি হতো, হয়তো বাড়িতে ঢুকতেই দিত না। আদৌ বাড়ির কেউ হাতের নাম দেখে ফেললে
একটা ভেবে কিনা এটা ভেবে ভয়ও পাচ্ছে। এই ঘটনার পর আবির ভাইয়ের সাথে কথা বলা তো দূর, সামনে দাঁড়ানোর মতন অবস্থা নেই মেঘের। নিজের করা অপকর্মের জন্য লজ্জা, আবিরের প্রতি সুপ্ত অভিমান, মালার প্রতি ক্ষোভ, সবকিছু মিলে অষ্টাদশীর কোমল মনটাকে বিষিয়ে দিচ্ছে। গতকাল থেকে আজ নাগাদ আবিরের সঙ্গে কত ভালো সময় কাটিয়েছে, একটা ভুলের কারণে সবকিছু শেষ হয়ে গেল। আবিরের সামনে কিভাবে দাঁড়াবে এই ভেবেই আরো বেশি কান্না পাচ্ছে, বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। নিঃসঙ্গতা ছেয়ে গেছে মেঘের মন। অষ্টাদশীর মেঘাচ্ছন্ন মনে অস্ফুট ভাবনায় ডিসেম্বরের কনকনে ঠান্ডার মধ্যেও যদি ভারী বর্ষণ হতো, বৃষ্টির মতোই মেঘের মনের সকল শুষ্ক আক্রোশ শোক ধুয়ে মুছে যেত। আচমকা তানভীর দরজা থেকে ডাকলো, বনু আসবো? মেঘ তাড়াতাড়ি করে চোখ মুছতে মুছতে উঠে বসলো। স্থিমিত কণ্ঠে বলল, আসো। তানভীর নরম কণ্ঠে বলল, মন খারাপ কেন? এমনি। উচ্ছ্বসিত কণ্ঠে তানভীর পুনরায় বলল, থাক, আর কাঁদতে হবে না, তোকে এখনই বিয়ে দিচ্ছি না। মেঘ অবাক চোখে তাকিয়ে রইল। তানভীর হাসছে। তানভীরের হাসি দেখে মেঘের মন খারাপ করে বলল, ভাইয়া তুমি এখন যাও। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলল, তোকে শাস্তি না দিয়ে তো যাব না। ঠোঁট ভিজিয়ে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কিসের শাস্তি? আতঙ্কে মেঘের বুক কেঁপে উঠল। তবে কি আবির ভাই সব বলে দিয়েছে? ভাইয়া তারই শাস্তি দিতে এসেছে? মেঘ চিবুক নেমে গলায় আটকালো, ভয়ে হাত পা কাঁপছে। আজ কোনোভাবেই রক্ষা নেই। তানভীর হাসি মুখে উত্তর দিল, তুই যে শুধু ভাইয়ার সঙ্গে ছবি পোস্ট করলি, আমার সঙ্গে করলি না, কাজটা কি ঠিক করেছিস? মেঘ নিশ্চুপ, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেঘের কিছু বলার সুযোগ না দিয়ে আবারও বলল, এটা শাস্তির স্বরূপ। তুই এখন ফ্রেশ হয়ে নিচে যাবি, আমার সঙ্গে ছবি তুলবি, সেই ছবি পোস্ট করবি। মেঘ প্রখর নেত্রে তানভীরকে দেখল। ভাইয়ার হাসি মুখ দেখে মেঘ না চাইতেও হাসল। মেঘের মুখে হাসি দেখে তানভীর স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একদিকে আবিরের রাগ, অন্যদিকে মেঘের কান্না। ভাই হিসেবে তানভীর দুই দিকেই সামলাতে হয়। তানভীরের কথা শুনে মেঘের মনের ভয় অনেকাংশেই কেটে গেছে। সকালবেলায় ছবি পোস্ট করার সময় তানভীরের কথা মনে ছিল না মেঘের। কোনো কিছু না ভেবেই আবিরের সাথে ছবি পোস্ট করেছিল। সারাদিন আর ফোন ধরা হয়নি। মেঘ নিচে নামতেই মিম আর আদি দুইজনই ছবি তোলার জন্য ছুটে আসে। তানভীর আগেই ওদের বলে গিয়েছিল। তানভীরের সঙ্গে ছবি তোলার পরপরই তানভীর নিজে সেখান থেকে একটা ছবি মেঘের ফেসবুক আইডিতে পোস্ট করে। তারপর মিম আদির সঙ্গে নবদম্পতির সঙ্গে ছবি তুলেছে। মিম হঠাৎই মেঘের হাত ধরে প্রশ্ন করল, আপু, মেহেদি দিয়ে হাতটা এইভাবে নষ্ট করেছো কেন? আদিও মেঘের হাতটা খেয়াল করে বলল, মেঘ আপু, তোমার হাতটা খুব পচা দেখাচ্ছে। মেঘ মৃদু হাসল। ভাই বোনকে তো আর বলতে পারছে না আবির ভাইয়ের নাম লেখার শাস্তিস্বরূপ আবির ভাই হাতটা নষ্ট করেছে। মাইশা সবার দিকে এক পলক তাকিয়ে তানভীরকে প্রশ্ন করল, আবির কোথায়? ভাইয়া ফ্রেশ হতে গিয়েছিল, আসতেছে। ও আচ্ছা। আবির ভাই আসতেছে শুনে মেঘের বক্ষস্থল কম্পন শুরু হয়ে গেছে, পা কাঁপছিল। আবির ভাইয়ের মুখোমুখি হবার জন্য অষ্টাদশীর বিন্দুমাত্র সাহস বেঁচে নেই। চলে যাওয়ার জন্য দুই পা বাড়াতেই আবির উপস্থিত হলো। পাঞ্জাবি পাল্টে
খয়েরি রঙের শার্টের সাথে কালো প্যান্ট ইন করে পরেছে। ভেজা চুলগুলো হাত দিয়েই সেট করছে। সাথে বডি স্প্রে ঝাঁঝালো গন্ধ অষ্টাদশীর হৃদয় কেড়ে নিচ্ছে। যতই রাগ অভিমান আর মনোমালিন্য থাকুক না কেন, প্রিয়জনের উপস্থিতি যেন সব সমস্যা একত্রে সমাধান। সব ভুলে মেঘ ব্যগ্রভাবে আবিরকে দেখছে। হৃদয়ে ঝড় চলছে। ঝড়ের আভাস বুঝতে পেরে আবির নিজের দৃষ্টি প্রতিরুদ্ধ করে পাশ কাটিয়ে স্টেজে চলে গেল। আবির আসার নতুন করে আবারও ছবি তোলা হচ্ছে 5 ভাই বোন, মাইশা আর তার হাজবেন্ডের সঙ্গে। সাকিব, মামারা, বাবা চাচারা মোটামুটি সবার সঙ্গে ছবি তুলেছে। বেশ কিছু ছবিতে মেঘ আবির পাশাপাশি থাকলেও কেউ কারোর দিকে তাকায়নি। ছবি তোলা শেষ হতেই মেঘ হালিমা খানকে সাথে নিয়ে বাড়ির ভেতরে চলে গেছে। ছোটবেলা থেকেই মেঘের অভ্যাস কারোর প্রতি অভিমান হলে সেটা প্রকাশ করতে না পারলে গম্ভীর হয়ে যায়। কারোর সাথে বেশি কথা বলে না, মায়ের পেছন পেছন ঘুরঘুর করে। আচমকা বিয়েবাড়ির অভিলাষ বদলে গেছে। চারিদিকে কান্নার রব। কনেপক্ষের জন্য সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো কনে বিদায়। গায়ে হলুদ, মেহেন্দি, বিয়ে পর্যন্ত সবার মধ্যে যতটা আমেজ থাকে, কনে বিদায়ের সবটাই অভিসঙ্গে মিশে যায়। জন্মের পর থেকে 20-25 বছর এক বাড়িতে বেড়ে ওঠা মেয়েটাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় এক অচেনা পরিবারে। বাবা মা, ভাই বোনদের প্রতি এত বছরের ভালোবাসা, আবেগ, অনুভূতির বাঁধন ছিঁড়ে চিরতরে চলে যেতে হয় বিয়ে নামক সামাজিক বন্ধনের কারণে। বাবা মায়ের আদরে বড় করা রাজকন্যারা বাবার বাড়ির মেহমান হয়ে যায়। শুরু হয় এক নতুন জীবন। যে জীবনের প্রথম লড়াইটা হলো অচেনা অপরিচিত মানুষগুলোকে আপন করে নেওয়া। বড় মামার বড় মেয়ে মাইশা, তাই সবার খুব আদরের। বড় মামা, মামি মাইশার বাঁধভাঙা কান্না দেখে বিয়ে বাড়ির প্রতিটা মেহমান কাঁদছে। বোনকে জড়িয়ে ধরে বিরামহীন কাঁদছে মালা আর দিশার থেকেও মালা কাঁদছে গভীরতা অনেক বেশি। দুই বোনের সম্পর্ক ছিল বন্ধুর মতো। মাইশার বড় ভাই না থাকায় আবির, তানভীর, সাকিব আরেকটা কাজিনকে মাইশার সাথে শ্বশুরবাড়ি যেতে হবে, তবে তারা রাতেই চলে আসবে। মেয়েদের মধ্যে স্মৃতি আর দিশা যাচ্ছে মাইশার সঙ্গে। সবার থেকে বিদায় নিয়ে নবদম্পতি গাড়িতে উঠল। ফুল দিয়ে সজ্জিত এক সাদা রঙের প্রাইভেট কার ধীর গতিতে যাত্রা শুরু করেছে। গাড়ি চলছে ধীর গতিতে। মাইশা কেঁদেই যাচ্ছে। এক পাশে দিশা, অপর পাশে মাইশার হাজবেন্ড। বাড়িতে আত্মীয় স্বজনদের কান্নার শব্দ। মাইশার বিদায়ের পর আত্মীয়দের ভিড় ঠেলে সেই যে মালার রুমে ঢুকেছে, রুম থেকে আর বের হয়নি। মেঘ বিকেল থেকে মায়ের সঙ্গে ঘুরছে। মাইশা আপুর কান্না দেখে নিজের অজান্তেই মেঘের চোখ বেয়ে অনর্গল জল পড়ছিল। মায়ের আঁচল ধরে মুখ মুছতে আঁচল ভিজিয়ে ফেলেছে। আজ এত কাছ থেকে কনে বিদায় দেখে মেঘের নিজের প্রতি প্রচণ্ড ভয় কাজ করছে। সে যে এত সামান্য কারণে কেঁদে একাকার অবস্থা করে, বিয়েতে কি অবস্থা হবে। তৎক্ষণাৎ মনে মনে বিড়বিড় করলো, আবির ভাইকে বিয়ে করলে তো আমার বিদায়ও দিবে না, আর আমাকে কাঁদতেও হবে না। কান্না ভেজা চোখে গলা বেয়ে পড়া পানির দাগ, তার সঙ্গে মুখে অকৃত্রিম মায়াবী হাসি। একটা বয়স পর থেকে মেয়েরা সবকিছুর সঙ্গে নিজেকে তুলনা করে। তেমনি মাইশা আপুর বিদায় দেখে মেঘের নিজের চিন্তায় মগ্ন হয়ে গিয়েছে। তবে অকৃপণ
হাসিটা বেশি সময়ের জন্য স্থায়ী হতে পারেনি। আবির ভাইয়ের লেপ্টে দেওয়া মেহেদির দিকে নজর পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আনমনে বিড়বিড় করল, আবির ভাইয়ের অনুভূতির রাজ্য জুড়ে কোন মহীয়সীর বসবাস। আমার হাতে থেকে নাম মোছার কারণ কি শুধু পরিবার, নাকি অন্য কোনো রমণী? সন্ধ্যার বেশ খানিকটা সময় পর বিয়েবাড়ির পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়েছে। আবিরের মামারা, আবিরের বাবা, চাচু, মাইশার মামা, খালু সবাই একসঙ্গে আড্ডা দিতে বসেছেন। যার যার ব্যবসা, চাকরি, সন্তান নিয়ে কথা বলতে বলতে আবিরের বিয়ে নিয়ে কথা উঠেছে। আলী আহমেদ খানকে প্রশ্ন করায় তিনি স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, ছেলে রাজি থাকলে আগামী বছরই ছেলের বিয়ে করাবো। মিম, মেঘ, আদি মাইশার কাজিনদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেছে। মাইশা আপুকেও ডেকেছিল কিন্তু মালা আপুকেও ডেকেছিল কিন্তু মালা দরজা খোলেনি। সবার ডাকাডাকিতে অনেকক্ষণ পর মালা রুম থেকে বেরিয়ে এসেছে। মিমরা তখন রাতের খাবার খাচ্ছিল। কাঁদতে কাঁদতে মালার চোখ মুখ ফুলে গেছে, সারাদিন খায়নি, তাই জোর করে খেতে বসানো হয়েছে। মালার প্রতি মেঘের বিতৃষ্ণা আর ক্ষোভ থাকলেও বোনের ভালোবাসা দেখে মেঘের বড্ড মায়া হচ্ছে। মেঘ নিজে থেকেই মালার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছিল, কিন্তু মালার আচরণে মনে হয়েছে মেঘকে সে সহ্যই করতে পারছে না। তা বুঝতে পেরে মেঘ রুমে চলে গেছে। সারাদিনের ক্লান্তিতে বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই ঘুমের দেশে পাড়ি দিয়েছে। আবিররা ফিরেছে প্রায় 10টার দিকে। ততক্ষণে বিয়েবাড়ির হইচই শেষ। শীতের সময় 10টা মানেই গভীর রাত। মামিরা ব্যথিত, সকলেই শুয়ে পড়েছে। আবিররা ফ্রেশ হয়ে উঠোনের শেষ প্রান্তে আগুন জ্বালিয়েছে। আবার কবে কাজিনরা একত্রিত হতে পারবে তা জানা নেই। দিনটাকে স্মরণীয় করে রাখতে সমবয়সী সকলে গভীর রাতে আগুন পোহাচ্ছে আর সবার জীবনের গল্প বলছে। ঘণ্টাখানেক গল্প করার পর সাকিব তানভীরকে উদ্দেশ্য করে বলল, কিরে তানভীর, তোর অন্তরের প্রদেশে যে এক ললনার বসতি স্থাপন করেছে তা তো বললি না? তানভীর কণ্ঠ খাদে নামিয়ে বলল, তেমন কিছু না। তুই বলবি কিনা বল। কি বলবো? তুই মেঘবতীর বান্ধবীকে কবে থেকে পছন্দ করিস? কিছুদিন হবে। সাকিব মাথার চুলকে শুধালো, আমি তো শুনেছিলাম তুই অনেক বছর যাবৎ বন্যাকে ফলো করিস। আবির ভ্রু কুঁচকিয়ে উত্তর দিল, এত বছর কি আমি আমার জন্য ফলো করেছি নাকি? ভাইয়াই তো বলেছে বনুর কাছের বান্ধবীদের ওপরে নজরদারি করার জন্য। আবির প্রখর নেত্রে তানভীরের দিকে দেখে বলল, আমি না হয় নজরদারি করতে বলেছিলাম, প্রেমে পড়তে তো বলি নাই। সাকিব ভাব নিয়ে বলল, কথাটা সত্য। তানভীর মন খারাপ করে উত্তর দিল, প্রেমে পড়েছি কি পড়িনি সেটা তো আর সেই মেয়ে জানে না। আমি কখনো বলতেও যাব না। তাহলেই তো হবে। সাকিব আর আবির দুইজনেই সশব্দে হেসে উঠল। সাকিব হাসি মুখে বলল, এত সিরিয়াস হয়ে যাচ্ছিস কেন? আমরা তো মজা করছি। তুই শুধু বল প্রেমে কবে পড়েছিস, তাহলেই হবে। আবিরের হাসি দেখে তানভীর এক বুক সাহস নিয়ে বলতে শুরু করলো, বনুদের বিদায় অনুষ্ঠানে বনুকে নিয়ে কলেজে গিয়েছিলাম। ভাইয়া বারণ করেছিল বিধায় বনুকে শাড়ি পরতে নিষেধ করেছিলাম, কিন্তু কলেজ গেটে ওনাকে শাড়ি পরা দেখে আমার মনোযোগ থমকে গিয়েছিল। বুকের ভেতরে এক অদ্ভুত মায়া কাজ করছিল। বনুর ফ্রেন্ড হিসেবে মেয়েটাকে ছোট থেকেই দেখে এসেছি, অথচ কখনো এমনটা মনে হয়নি। সেদিন তাকে দেখে মনে হয়েছিল আজীবন ক্লান্তিহীন তাকিয়ে থাকলেও
তাকে তাকে দেখার তৃপ্তি মিটবে না। আবির, সাকিব সহ বাকিরাও মুগ্ধ আঁখিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। তা দেখে তানভীর লজ্জায় পড়ে গেছে। সাকিব মৃদু হেসে সোজাসাপটা জবাব দিল, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ দেওয়া উচিত যে তোকে ধ্বংসের দ্বারপ্রান্তে টেনে এনেছে। বিষাদ ছুঁতে চাওয়া তানভীর পুনরায় কারোর মোহমায়ায় জড়িয়েছে। আবির হিমশীতল কণ্ঠে বলল, তুই ঠিক থাকলে বাকিটা আমি সামলে নিব, কিন্তু এবার যদি তোর মধ্যে উল্টাপাল্টা কিছু দেখি তাহলে তোর একদিন কি আমার কদিন লাগে। তানভীর ঘাড় বেঁকিয়ে সম্মতি দিল। মেঘকে ডেকে সকাল সকাল মিমের ডাকে সকাল সকাল ঘুম ভাঙে মেঘের। মেঘ ঘুম ঘুম চোখে তাকাতেই মিম পুনরায় বলল, ভাইয়া তোমাকে রেডি হতে বলেছে। মেঘ ঘুমের ঘোরে বলল, কেন? তোমায় ঢাকায় নিয়ে যাবে এখন? হ্যাঁ ভাইয়া রেডি হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ওঠো। মিমের কথা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে। এক লাফে শোয়া থেকে উঠে বসে মেঘ আশেপাশে তাকাচ্ছে। সদ্য ফোটা ভোরের আলোয় মেঘ কৌকি মুখমণ্ডলে চিন্তার ছাপ স্পষ্ট। চোখ কচলাতে গিয়ে দৃষ্টি পড়ে হাতের দিকে। ক্ষণিকের ব্যবধানে ছোট হৃদয়ে হানা দেয় রাজ্যের অভিমান। গতকাল সকালটা কত মিষ্টি ছিল, আবিরের কণ্ঠে ঘুম ভেঙেছিল, অথচ আজ অষ্টাদশীর হৃদয়ে পোষা ভালোবাসার অনুভূতিগুলো অভিসঙ্গে রূপ নিয়েছে। মেঘ অভিমানী কণ্ঠে বলল, ওনাকে বলে দিস বাসায় ফিরলে সবার সঙ্গেই ফিরবো, আমি এখন ঘুমাবো, আমায় আর ডাকবি না। কথাটা বলেই মেঘ গায়ে লেপ জড়িয়ে শুয়ে পড়েছে। মিম বোনের কথা মতো নিচে গিয়ে সবাইকে জানিয়ে দিয়েছে। একে একে আম্মু, বড় আম্মু, কাকিয়া সবাই ডেকেছে, কিন্তু মেঘের জেদের কাছে সকলেই হার মানতে বাধ্য হয়েছে। তানভীর শীতল কণ্ঠে আবিরকে বলল, বনু যেহেতু এখন যেতে চাচ্ছে না, জোর করে নেওয়ার চেয়ে পরে আমাদের সঙ্গে নিলে ভালো হতো না? আবির গম্ভীর কণ্ঠে বলল, ওকে রেখে যাওয়ার রিস্ক আমি নিব না। আমি আছি তো, মালার সঙ্গে কথা বলার সুযোগই দিব না। চোখে চোখে রাখবো বনুকে। কিভাবে ভরসা করব বল? নিজেকেই তো ভরসা করতে পারছি না। তোর বোন যেন কষ্ট না পায় তার জন্য যতটা সম্ভব সময় দিয়েছি, আশেপাশে থেকেছি, এমনকি 12 বছর পর ওর জন্য মেহেদি ছুঁয়েছি। এত কিছু করেও তোর বোনের মুখে হাসি ধরে রাখতে পারলাম না। বনু এমনিতেই তোমার উপর রেগে আছে, ওর মনের বিরুদ্ধে জোর করে নিয়ে গেলে যদি আরো বেশি রেগে যায়। আবির নিশ্চুপ। মেঘকে নিয়ে দুশ্চিন্তা আবিরের মনেও ঘুরপাক খাচ্ছে। গতকাল মেঘের বলা কথায় আবির অনেক কষ্ট পেয়েছে। প্রচন্ড ঠান্ডায় গভীর রাতে নদীর পাড়ে ঘন্টার পর ঘন্টা একাকী বসেছিল। হাত পা জমে বরফ হওয়ায় জোয়ার হচ্ছে, অথচ হৃদয়ে রক্তক্ষরণ থামানোর সামর্থ্য ছিল না। শেষ রাতে বাড়ি ফিরেছে, কিছুক্ষণ রেস্ট নিয়ে রেডি হয়েছে। বাবা, কাকা আর মামাদের গতকাল রাতেই জানিয়ে দিয়েছিল আবির ঢাকা ফিরবে বলে। সকাল সকাল নিশ্চিন্তে আলী আহমেদ খান, মোজাম্মেল খান, বড় মামা ঘুরতে বেরিয়েছে। মেঘকে ওঠাতে ব্যর্থ হওয়ায় হালিমা খান আবিরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে মনে হয় এখন আর উঠবে না, আজকে ক্লাস না হয় মিসই দিয়ে দিক। আবির রাশভারী কণ্ঠে বলল, 2 ঘন্টার জন্য ক্লাস মিস দেওয়ার কোনো মানেই হয় না। তোমরা আজ থাকলে আমি কিছু বলতাম না, কিন্তু একটু পর তোমরা যদি যাওই তাহলে এখন আমার সঙ্গে ক্লাসে যেতে সমস্যাটা কোথায়? তোর সাথে যেতে সমস্যা হবে কেন? ঠান্ডার মধ্যে
উঠতে হয়তো আলসি লাগছে, আমি দেখছি বলে আবির ঘরে ঢুকলো। মেঘের রুমের সামনে এসে চারপাশে চোখ বুলিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। বিছানায় লেপ মুড়ি দিয়ে মেঘ গভীর ঘুমে মগ্ন। ধীর গতিতে রুমে ঢুকে বিছানার পাশে বসলো। ঘুমন্ত মেঘের মুখের পানে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। সামনের দিকে ছোট চুলগুলো মেঘের গালে কপালে এলোমেলো হয়ে আছে। তা দেখে আবিরের ভ্রুযুগল কুঁচকে আসে। চুলগুলোকে বড্ড হিংসা হচ্ছে তার। অতি সামান্য কারণে আবিরের নাকে ক্রোধে ফুঁসে উঠছে। দীর্ঘশ্বাস ছেড়ে দু হাতে কোণয়ে ভর দিয়ে এগিয়ে গেল মেঘের কাছাকাছি। ফু দিয়ে অগোছালো চুলগুলো সরানোর চেষ্টা করলো। দু একটা চুলের খোঁচায় মেঘের ঘুমের মধ্যে বাম হাত দিয়ে বাকি চুলগুলো সরিয়ে কপালের ওপরে হাত রেখে পুনরায় ঘুমের রাজ্যে ডুব দিল। আবির মেঘের হাতের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে মেঘের হাত নিজের কাছে টেনে আলতোভাবে ওষ্ঠ ছুঁয়ে মেহেদি দিয়ে লেপ্টে দেওয়া রঙের ওপর, যার কারণে আবিরের প্রেয়সীকে কাঁদতে হয়েছিল। আবির মেঘের হাতে হাত রেখেই মোলায়েম কণ্ঠে ডাকলো, ম্যাম। মেঘের সাড়া নেই দেখে দ্বিতীয়বারের মতো হাতে অনুগ্রহ চুমু খেতে হাত ছেড়ে পুনরায় কিছুটা উচ্চস্বরে ডাকলো, ম্যাম। ঘুমন্ত কণ্ঠে আওয়াজ ভেসে আসলো, মেঘের নিঃশব্দ আওয়াজে আবিরের হৃদয়ে রক্তক্ষরণ নিমিষেই থেমে গেছে। ঠোঁটের কোণায় এক চিলতে হাসির ঝলক দেখা গেল। প্রেয়সীর ডাকের প্রত্যুত্তরে সর্বদাই বলা আবির আজ প্রেয়সীর মুখে এই শব্দ শুনে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আনমনে বিড়বিড় করে বলল, উফ, আপনার ঘুম ভাঙানোর সম্পূর্ণ দায়িত্বটা যে কবে নিতে পারবো। আবির গলা খাকারি দিয়ে একটু গম্ভীর কণ্ঠে ডাকলো, এর বেশি লেট হলে অফিস ক্লাস কোনোটাই ধরতে পারবো না কিন্তু। আবিরের কথা মেঘের কান পর্যন্ত পৌঁছাতেই সহসা চোখ পড়ল আবিরের গম্ভীর নেত্রে। শ্যামবর্ণের পুরুষের কোমল প্রাণ দৃষ্টির অকারণেই সে পুরুষের প্রেমে পড়তে বাধ্য হয়। হৃৎপিণ্ডের চার প্রকোষ্ঠ জুড়ে অনুভূতিদের বিচরণ শুরু হয়। আবিরের ছুরির ন্যায় চাহনি দেখে মেঘ পল্লব ঝাপটালো। দীর্ঘ দৃষ্টি সরিয়ে তাকালো অন্যদিকে। মনের পাড়ায় জমে থাকা অভিমানরা ক্রোধে রূপান্তরিত হতে বেশি সময় লাগলো না। রাগান্বিত কণ্ঠে, আমি এখন যাব না বলতেই আবির বাজখাই কণ্ঠে বলল, তুই যাবি কি না সেই সিদ্ধান্ত শুনতে আসিনি। 20 মিনিট সময় দিলাম তোকে, 20 মিনিটের মধ্যে রেডি হবি। মেঘের প্রবল জেদ আবিরের হুঙ্কারের সামনে নিস্তেজ হয়ে পড়েছে। মেঘ মিনমিনে স্বরে বলার চেষ্টা করলো, আমি বললাম 19 মিনিট বাকি। মেঘ সরু নেত্রে আবিরের দিকে চেয়ে বড় বড় বিড়বিড় করে বলল, ফালতু বেটা। আবির মেঘের চোখে চোখ রেখে বলল, 18। মেঘ বিড়বিড় করতে করতে তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকতে গিয়ে ছুটে এসে ব্যাগ থেকে ড্রেস বের করে পুনরায় ওয়াশরুমে ঢুকলো। আবির মুচকি হেসে পকেট থেকে ফোন বের করলো। মেঘ ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আবির বিছানায় হেলানা দিয়ে ফোন চাচ্ছে। মেঘ বের হতেই আর চোখে একবার দেখে নিল। ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধোয়ায় মেঘের হাত পা থেকে শুরু করে সারা শরীর অনবরত কাঁপছে। কাঁপাকাঁপি দেখে আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো, খুব বেশি ঠান্ডা লাগছে? বাইকে যেতে পারবি নাকি গাড়িতে নিয়ে যেতে হবে?
আবির ভাইয়ের যত্নে দেখে প্রতিটা ক্ষণে নতুন করে আবিরের প্রেমে পড়লেও আজ সবকিছু বিরক্ত লাগছে। বরাবরই শুধু মালা আপু আর নাম মোছার কথা মনে পড়ছে, আর মনে মনে বলছে আবির ভাই শুধু আমাকেই শাস্তি দেন, অথচ মালা আপুকে কিছু বলেন না। এখন আমার যত্ন নিতে হবে না। আবির আবারও শুধালো, কি হলো, গাড়ি বের করবো? প্রয়োজন নেই। মেঘের অভিমান স্বর বুঝতে পেরে আবির আর কথা বাড়ায়নি। রেডি হতে বলে নিচে চলে এসেছে। আবির মামি, নানি, কাজিনদের সঙ্গে কথা বলছে। মেঘ নিচে আসতেই মামিরা তাড়াতাড়ি করে পিঠা খেতে দিয়েছেন। এত সকালে রান্না হয়নি। না খেয়ে বের হলে বড় মামা রাগারাগি করবে। আবির, সাকিব, তানভীর ওরা ভোরবেলায় পিঠা খেয়েছিল। মেঘ অল্প খেয়ে সবার থেকে বিদায় নিয়ে অনিচ্ছা সত্ত্বেও মালার রুমে ঢুকলো। মালা শুয়ে শুয়ে ফোন চাপছিল। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আপু আসি, ভালো থাকবেন। মালা মেঘের দিকে কেমন করে চেয়ে আছে। মিনিট খানিক নীরব থেকে কঠিন স্বরে বলল, তুমিও ভালো থেকো, খুব বেশি ভালো থেকো। মেঘ হতভম্বে হয়ে মালার মুখের পানে তাকিয়ে আছে। মালা ভেতরের সবটুকু আক্রোশ নিয়ে কথা বলছে। মাইশা আপু যতটা ঠান্ডা, মালা ঠিক ততটাই উগ্র। সেটা তার আচরণে প্রকাশ পায়। ভারী জ্যাকেট, হেলমেট, হ্যান্ড গ্লাভস, বুট পরে হাতের ব্যাগটা মাঝখানে রেখে বসেছে। সকলকে বিদায় দিয়ে ওরা রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। সাকিব আর তানভীর গত রাত থেকেই আবিরকে বোঝাচ্ছে, মেঘের আচরণে যতই খারাপ লাগুক আবির সহজে সেটা মেঘের সামনে প্রকাশ করবে না। কিন্তু সে খারাপ লাগার মাত্রা বেড়ে গেলে সবটা ঝড় আবিরের উপর দিয়ে যাবে। রাগের বশে নিজের ক্ষতি করে ফেলবে এই ভয়ে আছে দুইজন। বাইক চলছে নিজস্ব গতিতে। কিছু দূর গিয়ে আবির বাইক থামায়। নিজের ব্যাগ থেকে চাদর বের করে মেঘের গায়ে জড়িয়ে দিয়েছে। কিছু দূর এগিয়ে চায়ের স্টল থেকে চা খেয়েছে। ঢাকা পর্যন্ত পৌঁছতে কম হলেও 10 বার বাইক থামিয়েছে। সচরাচর বাইকে চালানোর সময় আবির এত ব্রেক নেয় না। গন্তব্য পৌঁছে তবেই থামে। কিন্তু আজ তার ব্যতিক্রম হচ্ছে। প্রেয়সীর অভিমান ভাঙানোর ব্যর্থ চেষ্টা করছে বারবার। এতটা পথ একসঙ্গে এসেছে, কতবার বাইক থামিয়েছে সে, এটা সেটা কিনেছে, চা খেয়েছে, অথচ সম্পূর্ণ পথে মেঘ নিশ্চুপ ছিল। ভুল করেও একবারের জন্য চোখ তুলে তাকায়নি। ভার্সিটির গেটের কাছে বন্যা, লিজা, সাদিয়া, মিষ্টি, মিনহাজ, তামিম সকলে আড্ডা দিচ্ছিল। মেঘ তাদের দেখে আবিরকে বলল, এখানেই নামবো। আবির যথারীতি ব্রেক কষল। মেঘ নেমে হেলমেট খুলতেই তামিম আর লিজা একসঙ্গে বলল, ওই তো মেঘ এসেছে। বাকিরা মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ ঘুরে ওদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, কিন্তু এই হাসিতে নেই কোনো মুগ্ধতা। মেঘ কয়েক পা এগোতেই আবির পেছন ডাকলো, ক্লাস শেষ হলে ওয়েট করিস, আমি নিতে আসবো। বাইকে হেলমেট পরা আবিরকে দেখে মিনহাজ ভ্রু কুঁচকে তামিমের দিকে তাকালো। দুইজন তাকাতাকি করলো কিছুক্ষণ। তামিম বন্যাকে জিজ্ঞাসা করলো, বাইকারটা কে রে বন্যা? আবির মুচকি হেসে বলল, যার আশিকিতে মেঘ অত্যাসক্ত। মিনহাজ, তামিম সহ সাদিয়া, মিষ্টি সকলে একসঙ্গে চেঁচিয়ে উঠল, হোয়াট? বন্যা ভ্রুক্ষেপহীন উত্তর দিল, এত অবাক হওয়ার কি আছে? মিনহাজ গম্ভীর কণ্ঠে শোধালো,
কি হয় মেঘের? চাচাতো ভাই। আপন? হ্যাঁ। ততক্ষণে মেঘ কাছাকাছি চলে এসেছে। মেঘের গোমরা মুখ দেখে সাদিয়া আহ্লাদি কণ্ঠে শোধালো, কি হয়েছে আমার জানুটার? বয়ফ্রেন্ড চলে যাচ্ছে বলে মন খারাপ? লিজা, সাদিয়া, মিষ্টি তিনজনই উচ্চস্বরে হাসছে। বন্যা মৃদু হাসছে। মেঘ বন্যার দিকে রাগী চেহারায় তাকিয়ে আছে। সাদিয়ারা হাসলেও হাসি নেই তামিম আর মিনহাজের মুখে। দুই বন্ধু বারবার চাওয়াচাই করছে। শুভেচ্ছা ক্লাসের দিন গেটের সামনে প্রথমবার মেঘকে দেখেই মিনহাজের ভালো লেগেছিল। অফিসের কাজ থাকায় তাড়াহুড়োয় করে অফিসে চলে গিয়েছিল। বিধায় মেঘের সঙ্গে কথা বলতে পারেনি। কিছুক্ষণ পর মেঘ আর বন্যা যখন ক্লাস খুঁজছিল তখন মিনহাজ মেঘকে দেখে ইচ্ছাকৃত ধাক্কা দিতে চেয়েছিল, কিন্তু মেঘ সরে যাওয়ায় ধাক্কাটা লাগেনি। তারপর সিনিয়র ভাব নেওয়া, ফাজলামি করা, বন্ধুত্ব সবটাই ছিল মিনহাজের প্ল্যান। একবার বন্ধুত্ব হয়ে গেলে সময় সুযোগ বুঝে প্রপোজ করবে এই আশাতেই দিন গুনছিল। কিন্তু মেঘ অন্য পুরুষে আসক্ত শুনে মিনহাজের মাথায় আকাশ ভেঙে পড়েছে। শীতের সকালেও মিনহাজের শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির লাগছে, শুকনো ঢোক গিলল। মেঘ ঘড়িতে টাইম দেখে সবার উদ্দেশ্যে রাগী স্বরে বলল, তোরা কি ক্লাসে যাবি নাকি আমি একাই চলে যাব? যাবো বলে ওরা ক্লাসের উদ্দেশ্যে রওনা দিল। মিনহাজ ধীর পায়ে হাঁটছে আর তামিমকে উদ্দেশ্য করে বলছে, আমি যে মেঘকে ভালোবেসে ফেলেছি তার কি হবে? টেনশন করিস না, চল ক্লাস শেষ করে আসি, তারপর মেঘকে নিয়ে বসবো। মেঘের সাথে ওই ছেলের প্রেমের সম্পর্ক আছে কিনা শুধু ভালোবাসা, সবটাই জেনে নেব। বন্যার সামনে থেকে ব্যস্ত গলায় বলল, কিরে তোরা ক্লাস করবি না? তামিম উচ্চস্বরে বলল, এক্ষুনি আসছি। মিনহাজ হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়িয়ে তামিমের দিকে তাকালো। তামিম নিরুদ্বেগ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কি হয়েছে? তোর যে বন্যাকে ভালো লাগে তাহলে প্রপোজ করে ফেল। মেঘের মতো বন্যার জীবনেও কেউ থাকলে পরে কান্না করিস না। ক্লাস শেষ করে বের হতে না হতেই মিনহাজ বলল, চল তোদের আজকে ফুচকা খাওয়াবো। মিষ্টি প্রশ্ন করলো, হঠাৎ কাহিনী কি? প্রেমে পড়েছিস নাকি? তোরা আমার বান্ধবী, তোদের খাওয়াতে কারণ লাগবে নাকি? লিজা হাসতে হাসতে বলল, বান্ধবী বলে আজ পর্যন্ত একটা চকলেটও কপালে জোটেনি। খাবি কিনা বল? অবশ্যই খাবো, চল। মিনহাজ মেঘের দিকে তাকিয়ে বলল, চল। মেঘ আস্তে করে বলল, তোরা যা, আমার ফুচকা খেতে ইচ্ছা করছে না। ফুচকা না খেলে অন্য কিছু খাবি? তবুও চল প্লিজ। আমি যাব না, বললাম তো। লিজা, সাদিয়া, মিষ্টি আর তামিম জোড়াজুড়িতেই মেঘ আর বন্যা দুইজনেই রাজি হয়েছে। মিনহাজদের পরিচিত এক ফুচকার দোকানে সবার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছে। চা খেতে খেতে গল্প করছে। তামিম মেঘকে প্রশ্ন করলো, ওই ছেলেটা কি সত্যি তোর বয়ফ্রেন্ড? মেঘ গম্ভীর কণ্ঠে জবাব দিল, না, দুর্ভাগ্যবশত উনি আমার চাচাতো ভাই। বন্যা ভ্রু কুঁচকে তাকিয়ে মেঘকে শোধালো, কাল পর্যন্ত তো তোর ওনার জন্য দেওয়ানা ছিলি, ডেতে ছবি আপলোড করলি, আজ হঠাৎ কি হলো? কিছু না। মিনহাজ ভারী গলায় প্রশ্ন করলো, তোদের কি রিলেশন চলে? না। তাহলে? মেঘ রাগে গজগজ করে বলল, একতরফা ভালোবাসা বুঝিস? আমি ওনাকে পছন্দ করি, কিন্তু উনি করেন না। এতটুকুই, এর বেশি প্রশ্ন করবি না। তামিম আর মিনহাজ চাওয়াচাই করে বলল, আচ্ছা তোরা বস, আমি খাবার নিয়ে আসি। বন্যা এক দৃষ্টিতে মেঘকে দেখেই যাচ্ছে, একবারের জন্য পলক ফেলছে না। মেঘ চিবুক নামিয়ে বসে আছে। ছটপটে স্বভাবের মেয়েটা আজ এত শান্ত হয়ে বসে আছে। বন্যার একদম ভালো লাগছে না। মেঘকে আপাদমস্তক দেখলো, হাতের মেহেদি
ক্লাসেও দেখেছিল, কিন্তু কিছু বলেনি। মেঘ কথা বলছে না দেখে মেঘের হাতের মেহেদি ডিজাইন দেখতে দেখতে বলল, এত সুন্দর করে মেহেদি কে দিয়ে দিল? আবির ভাই। বন্যা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? সত্যি? হ্যাঁ সত্যি। আবির ভাই মেহেদি দিয়ে দিয়েছে, তারপরও তোর মন খারাপ? মেঘ পুনরায় চিবুক নামালো। বন্যার হাত উল্টে পাল্টে হাতের তালুর লেপটানো রং চোখে পড়ল। স্বাভাবিক কণ্ঠে বলল, মাঝখানে এভাবে নষ্ট করেছিস কেন? আমি করিনি। কে করেছে? আবির ভাই। উমা, কেন? ওনার নাম লিখেছিলাম তাই। মেঘের কথা শুনে বন্যা স্তব্ধ হয়ে আছে। কি বলবে কিছু বুঝতে পারছে না। নির্বিকার হয়ে বসে আছে। মেঘের অবস্থা দেখে বোঝা যাচ্ছে কিছু বললেই কেঁদে ভাসাবে। বন্যা আশেপাশে মাথা ঘোরালো। লিজারা একটু দূরে বসে তিনজনই গল্প করছে। তামিম আর মিনহাজও দূরে। বন্যা অত্যন্ত যত্ন সহকারে মেঘের হাতে হাত বোলাতে বোলাতে নমনীয় কণ্ঠে শোধালো, নাম লিখেছিলি কেন? মেঘ অভিমানী কণ্ঠে বলা শুরু করলো, আবির ভাইয়ের মামাতো বোন মালা। উনি অনেক দিন যাবৎ আবির ভাইকে পছন্দ করেন। আবির ভাই দেশে ফেরার পরপরই একদিন আমাদের বাসায় এসেছিল। তখন থেকেই ওনার ভাব ভালো লাগেনি। ওনাদের বাড়িতে যাওয়ার পর থেকে আবির ভাইয়ের পেছনে ঘুরঘুর করছিল। আমার সাথেও খারাপ ব্যবহার করেছে। শেষ পর্যন্ত ওনার হাতে এ লিখে আমায় দেখিয়েছিল। সেই আগে আমিও আমার হাতে আবির লিখেছিলাম। সেটা আবির ভাই দেখে এমনটা করেছে। অথচ মালা আপুকে কিছুই বলল না। বিরহের আনলে পুড়ছে মেয়েটা। বেস্ট ফ্রেন্ডকে সান্ত্বনা দেওয়ার ভাষা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। স্থির দৃষ্টিতে চেয়ে বিড়বিড় করে বলল, উনি কি কোনোভাবে ওই মেয়েকে পছন্দ করে? জানি না। তামিমরা খাবার নিয়ে চলে এসেছে। মেঘের চোখ টলমল করছে। তামিম খাবার দিতে দিতে বলল, কিরে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন? সাদিয়া, মিষ্টি সকলেই এবার মেঘকে লক্ষ্য করেছে। মেঘের মতো প্রাণোচ্ছল মেয়ের চোখে পানি, এটা কেউই মানতে পারছে না। একের পর এক প্রশ্ন করছে। বন্যা সবার উদ্দেশ্যে গুরুতর কণ্ঠে বলল, কিছু হয়নি, এমনিতেই খা তোরা। মিনহাজ, তামিম, মেঘ আর বন্যার মুখোমুখি বসেছে। মিনহাজ খাচ্ছে। খানিকক্ষণ পর পর মেঘকে দেখছে। মেঘ চিবুক নামিয়ে বসে চটপটি খাচ্ছে। খাবার শেষে বাটি রাখতে গিয়ে চোখ পড়ল রাস্তার অপর পাশে বাইকের দিকে। রক্তাভ আখিতে চোখ পড়ায় অকস্মাৎ কেঁপে উঠল। ব্যাগ থেকে ফোন বের করতে করতে এগিয়ে গেল বাইকের দিকে। ফোনের স্ক্রিনে 3টা মিস কল ভেসে আছে। 3টা কলই আবির করেছে। ক্লাসে ঢুকে মেঘ সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। ক্লাস শেষ করে ভাইব্রেশন মোড অন করে দেয়। আজ ক্লাস শেষে খেতে চলে আসায় ফোন হাতে নেয়নি। আবিরের কাছাকাছি এসে কাঁপা গলায় বলল, ফোন সাইলেন্ট ছিল। আবির অন্যদিকে মুখ করে বিরক্ত গলায় বলল, 10 মিনিট ওয়েট করার ধৈর্য আর হয়নি। আড্ডা দেওয়ার এত ইচ্ছা ছিল আমায় জানালেই হতো। অফিসের কাজ ফেলে কাউকে বিরক্ত করতে আসতাম না। মেঘ ড্যাব ড্যাব করে আবিরের দিকে তাকিয়ে আছে। মুখ দেখা যাচ্ছে না, তবুও ঘাড় কাত করে মেঘ আবিরের মুখে দেখার চেষ্টা করছে। সকালবেলা হেলমেট না খোলায় কেউ আবিরকে দেখতে পারেনি। এখন হেলমেট খোলায় মিনহাজ, তামিম সহ মেয়েগুলো দাঁড়িয়ে আবিরকে দেখার চেষ্টা করছে। আবির একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে বন্যাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, বাসায় যাও। বন্যা না করতে যাবে তখনই চোখাচোখি হয় আবিরের সঙ্গে। কপালের ভাঁজ সাথে আবিরের রাগান্বিত চাহনি দেখে না করার সাহস হয়নি। ভদ্র মেয়ের মতন রিকশায় উঠে পড়ে।
বন্যা যাওয়ার পর আবির, মিনহাজ আর তামিমকে এক পলক দেখে বাইক স্টার্ট দেয়। বাড়ির মানুষজন অনেকক্ষণ আগেই চলে এসেছে। আবির তানভীরের সঙ্গে কথা বলে এক মুহূর্ত দাঁড়ায়নি। বাসা থেকে বেরিয়ে রওনা দিল অফিসের উদ্দেশ্যে। 5 মিনিটের মধ্যে তানভীরও বেরিয়ে পড়েছে। সপ্তাহখানেক পর নির্বাচন, যার জন্য তানভীর দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছে। মেঘ ফ্রেশ হয়ে সেই যে ঘুমিয়েছে, মিমের ডাকে উঠেছে প্রায় সন্ধ্যাবেলা। ফ্রেশ হয়ে দুই বোন ছাদে গাছগুলোকে দেখতে গিয়েছে। কিছু গাছে আগাছা পরিষ্কার করে গাছগুলোতে পানি দিয়ে আজানের সঙ্গে সঙ্গে রুমে চলে এসেছে। বছর শেষ হতে চলল। 1 বছরের সকল হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে আবির। তার মধ্যে তানভীরের নির্বাচনের প্রেসার। সে রিস্ক নিয়ে তানভীরকে রাজনীতিতে পাঠিয়েছে। তানভীর ব্যর্থ হলে সে ব্যর্থতার সম্পূর্ণ দায় পড়বে আবিরের উপর। তার থেকেও বড় বিষয় হলো তানভীরকে ঠিক রাখতে কষ্ট হয়ে যাবে। এদিকে মেঘের আচরণ ভালো লাগছে না। মেয়েটা ইদানিং অনেক বেশি ঠান্ডা হয়ে গেছে। হঠাৎ করেই যেন ম্যাচুরিটি ভর করেছে মেঘের উপর। কথায় কোনো চাঞ্চল্যতা নেই। খাবার সময় ছাড়া নিচে সচরাচর নামতে দেখা যায় না। ভার্সিটি, ঘুম আর গাছের যত্ন নিয়ে দিন কাটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকে পড়াশোনা করে বাকি সময় অনলাইনে হ্যান্ডপ্রিন্টের কাজ শেখে। খুব বেশি মন খারাপ থাকলে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। আবিরের সঙ্গে সকালে খাবার টেবিলে ব্যথিত দেখা হয় না। আবিরও বাসায় ঠিকমতো সময় দিতে পারে না। সারাদিন 2 অফিস সামলে সন্ধ্যার পর বাসায় ফিরে ফ্রেশ হয়ে জিমে যায়। জিম থেকে ফিরে প্রায় 12টা বেজে যায়। রেগুলার চলছে এই রুটিন। ভার্সিটির বন্ধুরা কেউ মেঘের ফ্রেন্ড লিস্টে অ্যাড ছিল না। স্কুল কলেজের ফ্রেন্ডরাই শুধু অ্যাড ছিল। মিনহাজ আর তামিম বলতে অ্যাড করেছে ওদেরকে। সাথে সাদিয়া, মিম ওদেরকেও অ্যাড করেছে। এক বিকেলে মেঘ, মিম দু বোন ছাদে গাছে পানি দিতে দিতে গল্প করছিল। হঠাৎই মিম বলল, আপু, একটা কথা তোমার বলা হয়নি। মেঘ সন্ধিহান হয়ে প্রশ্ন করল, কি কথা? মালা আপুর হাতে না মেহেদি দিয়ে নাম লেখা দেখেছিলাম। অকস্মাৎ মেঘের মন খারাপ হয়ে গেছে। কিছুদিন যাবৎ সবকিছু এড়িয়ে চলছে যেন স্বাভাবিক হতে পারে। হাতের মেহেদিও উঠতে শুরু করেছে। মিম পুনরায় মনে করিয়ে দিল। মিম পুনরায় বলল, কি নাম ছিল জানো আপু? মেঘ এ অক্ষর দেখেছিল, কোনো নাম ছিল না। কিন্তু মিম নাম কোথায় পেল? মেঘ আনমনে এসব ভেবে প্রশ্ন করল, কি নাম? আশিক। মেঘ চমকে উঠে প্রশ্ন করল, আশিক, তুই ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি একদম ঠিক দেখেছি। বিয়ের দিন রাতে দেখেছিলাম। তোমাকে বলতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। তারপর দিশাকে জিজ্ঞাসা করেছি আশিককে। তখন দিশা বলেছে মালা আপুর এক্স বয়ফ্রেন্ডের নাম আশিক। এক্স বয়ফ্রেন্ড? দিশা তো তাই বলল। মেঘ গভীর চিন্তায় পড়ে গেছে। মালা আপুর বান্ধবীদের সঙ্গে বলা কথা আর ওনার আচরণ স্পষ্ট বোঝা গেছে উনি আবির ভাইকে পছন্দ করেন। সকালবেলায় হাতে শুধু এই অক্ষরটাই ছিল। খুব উৎসাহ নিয়ে দেখিয়েছিলেন। রাতে সেই অক্ষর আশিক কিভাবে হলো? কেউ কি হাতে কখনো এক্স এর নাম লিখবে? তবে কি অন্য কেউ ওনার হাতের নাম লিখিয়ে দিয়েছে? কে সে? আবির ভাই নয় তো? মেঘের হৃদয়ে শক্ত খোলস ভেদ করে অকৃত্রিম হাসি ফুটে উঠেছে। তাড়াতাড়ি গাছে পানি দিয়ে রুমে চলে গেছে। বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করছে। আবির সিঁড়ি দিয়ে উঠতেই মেঘের রুমে দরজা খুলে বেরিয়ে আসলো। ঠোঁটে লেগে আছে মায়াবী হাসি। আবির ভ্রু কুঁচকালো। মেঘের হাস্যোজ্জ্বল মুখে বলল, আবির ভাই। আবির কোনো প্রকার ভাবাবেগ প্রকাশ
না করে কিছুটা তপ্ত স্বরে বলল, কিছু বলবেন? মেঘ হাসিমুখ মুহূর্তে অন্ধকারে ছেয়ে গেল। আবির এমন উত্তর আশা করেনি সে। মুখ গোমড়া করে বলল, আমি যা বলতে চাচ্ছি তা শোনার ধৈর্য আপনার হবে না। বিরক্ত করার জন্য দুঃখিত। দুপা পিছিয়ে রুমে ঢুকেই মেঘ দরজা আটকে দিয়েছে। আবির অভিভূতের ন্যায় বন্ধ দরজার পানে চেয়ে আছে।